রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় আজ আরও একজনের লাশ উদ্ধার। চরম বিপর্যয় এলাকাবাসী। নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। এবং অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোতে। চাঁদাবাজি আর বৈরী আবহাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় বাস উল্টে খাদে পড়ে এক শিশু সহ 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে মহাসড়কের সাদ্দাম মার্কেটের সামনে ঢাকা থেকে নোয়াখালীগামী 21 পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। নিহত মাইনুল হোসেন প্রান্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত 4 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বাস দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি হঠাৎ বাম দিকে টান দিছে, টান দেওয়ার পরে এই গাছটা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে গাড়িটা মাঝ রাস্তায় চলে গেছে। মাঝ রাস্তাতে আবার গাড়িটা বামে এই জায়গায় এসে পল্টি গেছে। একটা আবার গাড়ি দিচ্ছে, আরেকটা মারা দিচ্ছে। মারা দেওয়ার পরে মানে চাপ দিতে কন্ট্রোল না পারে আম গাছে মারা দিচ্ছে। আম গাছে দেওয়ার পরে কানো ঠেক খায় সামনে দেওয়া এই গাড়িটা চাপা দিল আর কি। চাপা দেওয়ার পরে দেখি ড্রাইভার পালাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তারিকুল হাসান আশিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক। মামুন, আপনি যেমনটি জানাচ্ছিলেন আর আমরাও যেমনটি জানিয়েছি আগে দর্শকদের, সেটি হচ্ছে যে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি গাড়ি, যেটি 21 পরিবহনের গাড়িটি ভোর 5:30টার দিকে আসলে এই যাত্রাবাড়ির এই এলাকাটিতে অর্থাৎ সাদ্দাম মার্কেট এলাকাটিতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। প্রবল বৃষ্টি হচ্ছিল তখন। এই বৃষ্টির কারণে আসলে গাড়িটি, আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের সাথে কথা বলে, যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে প্রথমে ধাক্কা খায়। গাড়ির গতি বেশি থাকায় পরবর্তীতে আসলে সেখান থেকে আরো একটি ছেঁচড়ে গিয়ে সামনে একটি খাদে, আসলে ছোট একটি খাদ, সেটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু 2 জন মারা যায় আসলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই 2 জন কিন্তু একজন হচ্ছে 10 বছর বয়সী একজন স্কুল শিক্ষার্থী রয়েছেন, এর মধ্যে আরেকজন মোহাম্মদপুর মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র রয়েছে। তো তার পরবর্তীতে আসলে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহত 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠিয়ে দেয় তারা। পাশাপাশি তারা গাড়িটি উদ্ধার করার চেষ্টা চালিয়ে যায় এবং দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা চেষ্টার পর কিন্তু তারা এই গাড়িটি এখান থেকে উদ্ধার করে এবং পরবর্তীতে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। এবং এর কারণে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু প্রবল যানজটের সৃষ্টি হয় এবং বেশ কয়েক কিলোমিটার যানজট আমরা লক্ষ্য করেছি। তো মামুন, এই ছিল আসলে এখানকার যে দুর্ঘটনা কবলিত স্থান থেকে সবশেষ। দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। এ নিয়ে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে 143 জনে দাঁড়িয়েছে। এদিকে আবারও প্রবল বর্ষণ শুরু হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন রাঙ্গামাটির পাহাড়ের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে গতরাত থেকে তারা আশ্রয়কেন্দ্রমুখী হয়েছেন। জেলা সদরে আশ্রয় কেন্দ্রের সংখ্যা 6টি বাড়িয়ে 15টি করা হয়েছে। ভয়াবহ পাহাড় ধসের পর 2 দিন আবহাওয়া ভালো থাকলেও গতকাল বিকেল থেকে শুরু হয় প্রবল বর্ষণ। নতুন করে কিছু কিছু এলাকায় ছোট ছোট পাহাড় ধসে পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে বাসিন্দারা ছুটে আশ্রয় নেন। সরকারিভাবে 15টি আশ্রয় কেন্দ্রে 1960 জন আশ্রয় নিয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে এর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে সদরের রূপনগর, নয়াপাড়া, মুসলিমপাড়া ও ভেদভেদী এলাকার লোকজন
জীবন রক্ষার্থে আশ্রয়কেন্দ্র গিয়েছেন। এদিকে সকাল থেকে 3টি পয়েন্টে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বৃষ্টি পড়তেছে, মাটি ভাঙে ভেঙে চলে যাইতেছে, সেজন্য এখান থেকে আমরা চলে আসছি ভয়ে। তো ভাঙতে আছে, ভাঙিয়ে সম্পূর্ণ মাটির নিচে আছে মালসাবানা হুদ্দা। এখন আমরা থাকতে পারি না, অসহায়। আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে। আমরা এখন বর্তমানে এখানে পত্র নিতে। ভাইটা তো মারা গেছে, আমার বুড়ো একটা মা আছে, আমার বাবু নাই। এখন যে ভাইটা লেখাপড়া করছে, আমার এই ভাইটার একটা ব্যবস্থা করে দিলে মনে করেন যে ওই দুইটা ভাই বাচ্চার আমার এই ভাইটা মানুষ করতে পারতো। মানুষ এখন খুবই আতঙ্কের মধ্যে আছে, এখনো ভাঙতে পারে এই আতঙ্কে তারা সকাল থেকে আবারও আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে। বৃষ্টিপাতের কারণে আপনার যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করতেছে লোকজন, এই জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসছে আশ্রয় নেওয়ার জন্য। ভয়াবহ পাহাড় ধস আর একটানা ভারী বর্ষণের পর চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাঙ্গামাটিবাসী। পার্বত্য এ জেলায় পানি ও বিদ্যুৎ ছিল না 3 দিন। আর সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে পণ্য ও জ্বালানি তেল সরবরাহে। এতে জ্বালানি তেলের পাশাপাশি কাঁচা বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে পণ্যের দাম সহনশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভয়াবহ পাহাড় ধসের ধকল কাটিয়ে উঠতে পারছে না পার্বত্য রাঙ্গামাটিবাসী। নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিদ্যুৎ ও পানি সরবরাহবিহীন ছিল পুরো জেলা। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ক্ষতিগ্রস্ত একাধিক পয়েন্ট পুরোপুরি সংস্কার হয়নি। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কোনো পণ্য বোঝাই পরিবহন এই জেলায় ঢুকতে পারছে না। এতে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় সবকিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষ করে কাঁচা বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এক লাফে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 70 টাকা কেজি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাঙ্গামাটির প্রধান দুবাজার বনরূপা এবং রিজার্ভ বাজার অনেকটা ক্রেতা শূন্য। পটল মনে করেন 30 টাকা, এখন 40 টাকা বিক্রি করতেছি। আর কাঁকরোল ছিল আগে 30 টাকা, এখন 40 টাকা 50 টাকা এরকম বিক্রি করতেছি। যেটা আগে হয়তো 30 টাকা ছিল, এখন ওটা 60 টাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না এবং জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার 4টি পেট্রোল পাম্প। বন্ধ করার আগে এসব পেট্রোল পাম্পে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করা হয় পেট্রোল, অকটেন এবং ডিজেল। 90 টাকার 1 লিটার অকটেনের দাম 250 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে একটি পাম্প খোলা থাকলেও সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন। আমরা তেলের এখন গাড়ি চালাতে পারছি না, এখন তেলের এখানে খুব কষ্ট। 2 ঘন্টা এখান থেকে দাঁড়িয়ে আছে, তারপরে এরা দিচ্ছে না, তেল দিচ্ছে না। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পুরোদমে চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না প্রশাসন। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে রাঙ্গামাটির ভিতরেই। এটা দিয়ে মনে করি যে আমরা সামনের বেশ কিছুদিন আমরা মানুষের খাদ্যের যোগান দিতে পারবো। রাঙ্গামাটি সদর সহ 7টি উপজেলার 100 বেশি স্থানে পাহাড় ধস হয়েছে। এর মধ্যে বড় ধরনের ধস হয়েছে অন্তত 15টি পয়েন্টে। ভয়াবহ এই পাহাড় ধসে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর কিছু সুযোগ সন্ধানের আবির্ভাব ঘটে। নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অজুহাত খুঁজতে থাকে তারা। রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর তার ব্যতিক্রম হলো না। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়িয়ে দেওয়া হলো জ্বালানি তেল সহ সবকিছুর দাম। এক্ষেত্রে দাম সহনশীলতা রাখার জন্য সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে কালিহাতী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় 4 লেনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় এই মহাসড়কে লেগেই থাকে দীর্ঘ যানজট। এ অবস্থায় ঈদ সামনে রেখে 4 লেনে উন্নীতকরণের কাজ সাময়িক বন্ধ রাখার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রাস্তা বন্ধ করে রেখে মহাসড়কের 4 লেন উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শুধু টাঙ্গাইল নয়, গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে চলছে 4 লেনের এ কাজ।
এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি ও রাস্তা খুঁড়ে কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তা তো গাড়ি বেশি, রাস্তা যেমন ক্লিয়ার না হবে, যেমন রাস্তার কাজ পরিপূর্ণ হবে, যেমন আমাদের আপনি ওরকম যাইতে পারবেন না। রাস্তার মাঝখানে দাঁড়া করাইলে একটা পিছনের দিকে মহিলা টহিলা মাল সামান নামে, বক্সে মাল নামে, ওখানে 2-1 মিনিট লেগে যায়। তার পিছনে গাড়ি দাঁড় করে, তারপরে ডাইনটা গাড়ি আসে, বামটা গাড়ি আসে, সামনের গাড়ি আসতে পারে না, সব ব্লক হয়ে যায়। এ অবস্থায় দুর্ভোগ কমাতে ঈদকে সামনে রেখে 4 লেন উন্নীতকরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। সরকারের কাছেও একটা অনুরোধ, বর্তমানে ঈদটাই তো ঈদের মধ্যে জানি আপাতত কামটা বন্ধ রাখে। পুলিশের যদি জোরালো ব্যবস্থা হয় তাহলে আরো সম্ভব হবে যে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবে। জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। যথাসময়ে আমরা 4 লেনের কাজকে আমরা বন্ধ করে দেব, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলাপ আলোচনা করে আমরা সেটা করবো। পুলিশিং যে টহল সেগুলো, ফিক্সড পেট্রোল, বিশেষ করে এই বছর আমরা যেখানে ব্রিজগুলো কমপ্লিট হয়নি এই সকল স্থানে যানজট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। সংশ্লিষ্টরা জানান ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 75,000। সময় সংবাদ, টাঙ্গাইল। এবার ঈদের কেনাকাটার খবর। অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে রাজধানীর ফুটপাতগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাতের এই দোকানগুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। সমন্বয় ঘটাতে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে চাঁদাবাজি, উচ্ছেদ আর বৈরী আবহাওয়ার কারণে ব্যবসার বলে জানান ফুটপাত ব্যবসায়ীরা। ফুটপাতে ঈদের কেনাকাটার বিস্তার জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা। সামনে রেখে নতুন পোশাকের চাহিদা রয়েছে সব শ্রেণীর মানুষের মধ্যে। উৎসবকে সামনে রেখে তাই এখন দারুণ ব্যস্ততা রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় বিভিন্ন পেশার মানুষ ভিড় করছেন সেখানে। ফুটপাতে আমরা যে জিনিস পাচ্ছি ভিতরেও সেট পাচ্ছি, কিন্তু ফুটপাতে একটু দাম কম পাই। শপিং মল থেকে কিনতে যাই তাহলে আমাদের ভ্যাটটা নিচ্ছে তারা এক্সট্রা, এই ভ্যাটটা দিতে হচ্ছে, কিন্তু বাইরে গেলে সে একই জিনিসটা পাচ্ছি, কিন্তু সাশ্রয়ী রেটে পাচ্ছি আমরা। তবে প্রতিকূল আবহাওয়া, পুলিশ ও প্রভাবশালীদের চাঁদাবাজি এবং সিটি কর্পোরেশনের উচ্ছেদের কারণে প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। ঈদের যে বাজারটা বহুত খারাপ বাজার এখন যাচ্ছে। আর বৃষ্টি হইলে টোটাল ব্যবসায়ী বন্ধ থাকে আমাদের। এখন ব্যবসায়ী খুবই খারাপ যেতেছে, আমাদের বসার কোনো প্লেস নাই, আমাদের বারে বারে উঠে দেয়, আমরা আবার যাইতে আবার বসি, আবার যাই আবার বসি। ক্ষুদ্র ব্যবসায়ীরা বছর জুড়ে ফুটপাতে বেচাকেনা করলেও ঈদ উপলক্ষে তাদের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী হকাররা। ঈদ কেনাকাটায় রাজধানীবাসীর বড় একটি অংশের ভরসার জায়গা এই ফুটপাত। একদিকে নানা রঙের পোশাক আর পণ্যের সমারোহ, অপরদিকে সাধ্যের মধ্যে কেনাকাটার সুযোগ। সবকিছু মিলিয়ে ঈদের আগ পর্যন্ত জমজমাট থাকবে এখানকার বেচাকেনা। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণে চলছে জামদানি মেলা। সেখানে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, মামুন, রাজধানীর জাতীয় জাদুঘরে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের জামদানি মেলা। তো সকাল 10টার দিকে এই জামদানি মেলা ক্রেতা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো ক্রেতা দর্শনার্থীরা কিন্তু আসছেন এবং তারা তাদের পছন্দের যে জামদানি শাড়িটি সেটি বেছে বেছে দেখছেন কিন্তু, এবং পছন্দ হলেই কিন্তু কিনছেন। তো মামুন, একটি বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু 26টি স্টল জামদানি মেলাতে অংশ নিয়েছে এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ক্রেতা দর্শনার্থীদের জন্য এই জামদানি মেলা প্রাঙ্গণটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্রেতা দর্শনার্থীরা চাইলেই কিন্তু তারা যে কোনো এই সময়ের মধ্যে কিন্তু মেলাতে আসতে পারেন এবং তারা তাদের পছন্দের জামদানি শাড়ি কিনতে পারেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জামদানি কিন্তু আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক, এবং গত বছর কিন্তু এই জামদানি কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মেধা সম্পদ সংস্থা কিন্তু বাংলাদেশে একমাত্র ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে ঘোষণা করেছে। তারপর থেকেই কিন্তু মূলত জামদানির সাথে সংশ্লিষ্ট কারিগর এবং এর উৎপাদক এবং বিপণনকারীরা কিন্তু বেশ আশান্বিত হয়েছেন যে এবারে কিন্তু হয়তো বা জামদানির পুনর্জাগরণ হবে। সেই দিক থেকে কিন্তু এখানকার যারা বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই জামদানি জিআই পণ্য হিসাবে পুরোপুরি সুফল পেতে হলে কিন্তু একটি সরকারের কিন্তু এখনই পদক্ষেপ নিতে হবে এবং মনিটরিং সেল গঠন করতে হবে
হিসেবে যেন ভারতীয় যে উপধা জামদানি রয়েছে সেটি যেন ঢাকায় জামদানি হিসেবে বিক্রি করতে না পারে, এবং তারা বলেছেন যে এই মনিটরিংটি যথাযথভাবে করা যায় তাহলেই কিন্তু জিআই পণ্য হিসাবে জামদানির যে সুফল সেটি কিন্তু এর উৎপাদক, বিপণনকারী এবং কারিগর সবাই কিন্তু লাভবান হবেন এ থেকে। তো মামুন, আমার কাছে এ ছিল এখানকার সর্বশেষ। রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণে চলছে জামদানি মেলা। মেলার সর্বশেষ আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার শুভ খান। মিরপুরে দেশীয় পোশাকের ব্র্যান্ড ম্যানস ওয়ার্ল্ডের 22তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকালে নতুন আউটলেটটি উদ্বোধনে অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ গামসুল হক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিরপুর 1 এর চিড়িয়াখানা রোডে ফ্যাশন হাউস ক্রান্তি বয় এর শোরুম উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহিদুল ইসলাম খান টিটু শোরুমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কান্ট্রি বয়ের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম খান বিটু এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। কান্ট্রি বয়ে ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের মেন্স, লেডিস এবং কিডস পোশাক পাওয়া যাবে বলে জানানো হয়। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রাজধানীর মাছ মাংসের বাজার। সিটি কর্পোরেশন রমজানে গরুর মাংসের দাম বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা, এমনকি দেখাতে পারেননি যৌক্তিক কোনো কারণ। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, আর নতুন করে না বাড়লেও কমেনি কোনো সবজির দাম। জুবাইর ফয়সালের রিপোর্ট। রমজানে অধিক চাহিদা বিবেচনায় এবছর আগেভাগেই সব ধরনের মাংসের দাম নির্ধারণ করে সিটি কর্পোরেশন, কিন্তু রাজধানীর পলাশী কাঁচা বাজারে বেঁধে দেয়া দাম শুধু কাগজে কলমেই। ক্রেতাদের কাছে গরুর মাংসের দাম হাঁকা হচ্ছে 500 থেকে 520 টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে কলিজা বিক্রি হচ্ছে 550 টাকা দরে। যদিও গণমাধ্যমের ক্যামেরা দেখেই ভোল পাল্টালেন ব্যবসায়ীরা। তাদের দাবি মাংস বিক্রি হচ্ছে 475 টাকা দরেই। একটু আগে আপনি 500 টাকা চাইলেন, এখন মাইক্রোফোন দেখে 475 হয়ে গেল। ব্যস্ত হয় 500 টাকা কেজি, না বেচলে টাকা উঠবো না। ওই যে বললাম না, 1 লাখ টাকা লস। গরুর রেট তো দেয় না, গোছের রেট দিছে। 6 কেজি মাংস লাভ 500 টাকা করে, 450 দেয় না তো কি করবো। সিটি কর্পোরেশনে যে দামটা দিছে আমরা অনেক টাকা লস, বুঝছেন। আমরা তো বেশি বিক্রি করতে চাই না, কিন্তু আমাকে কিনা পড়ে জায়গা ওদিকে থেকে বেশি। কোনো সুখবর নেই মাছ বাজারেও। ইলিশ, কাচকি, রুই, কই সহ সব ধরনের মাছের আমদানি থাকলেও দাম শুনেই ভিড়মি খাচ্ছেন ক্রেতারা। ভোক্তা পর্যায় থেকে আবারও তাগিদ নিয়মিত বাজার তদারকির। সামান্য কাচকি বলতেছে 500 টাকা, অথচ 300 টাকা ওগুলো হলে চলে। 500 টাকা চিংড়ি মাছের দাম এত, কিভাবে চলবো? আমাদের নিম্ন ব্যক্তি আর যারা এগুলোকে চলা আবার খুব ডিফিকাল্ট হয়ে যায়। কাচকি মাছটা বললো 500 টাকা কেজি। হ্যাঁ, এই মাছটা তাজা মাছটা, ঠিক আছে, ওটা ঘাড়ে মনে করেন কেজিতে 50-60 টাকা বেশি। তবে কিছুটা স্বস্তি রয়েছে সবজি বাজারে। নতুন করে বাড়েনি বেগুন, টমেটো, শসার দাম। বাজারে দেশি শসা বিক্রি হচ্ছে 40 টাকা দরে, লম্বা বেগুন 80, আর প্রকার ভেদে প্রতি কেজি টমেটোর দাম 80 থেকে 120 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নতুন উদ্ভাবনকে প্রতিযোগিতায় যেভাবে মূল্যায়ন করা হয়, প্রকল্পগুলো বাস্তবায়নে সেভাবে সহযোগিতা করা হয় না। এ অভিযোগ 18তম 38তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়া ছোট বড় উদ্ভাবকদের। তবে বিজ্ঞানের সঙ্গে তাল মেলাতে সরকারের সব পরিকল্পনায় প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর বিজ্ঞান জাদুঘরে আয়োজিত 3 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী দিনে এর কথা বলেন তিনি। ইটভাটার চিমনি থেকে নির্গত সালফার ডাই অক্সাইডের ক্ষতি থেকে মুক্তি বা গ্রিনহাউস ইফেক্ট থেকে পরিবেশ প্রকৃতির সুরক্ষা, এর উপায় হিসেবে নিজেদের আবিষ্কার ছোট ছোট প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরছেন সারা দেশ থেকে আসা উদ্ভাবকরা। রয়েছে কৃষিপণ্য সংরক্ষণের স্বল্প খরচে হিমাগার গড়ে তোলার প্রযুক্তি। 1.25 লাখ টাকার মধ্যে 4 হুইলার গাড়িরও দেখা মিলল 3 দিনের এই বিজ্ঞান মেলায়। ইটের ভাটা থেকে যে কালো ধোঁয়া বের হয় এবং টেক্সটাইল ডাইং শিল্প থেকে যে সালফার ডাইঅক্সাইড বের হয়, সেগুলো শোধনের চেষ্টায় আছে। গতবার আসলে 3rd হয়েছিলাম পুরো বাংলাদেশের মধ্যে, কিন্তু এরপরে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। 1000 মেট্রিক টন আলু সংরক্ষণ করতে বিদ্যুৎ চালিত হিমাগারে খরচ হয় 20 কোটি টাকা। এই বিদ্যুৎবিহীন হিমাগারে খরচ হবে মাত্র 8 থেকে 10 লক্ষ টাকা। গাড়ি তৈরি করলাম, গাড়ি তৈরি করে গাড়িতে খরচ আসলো লাখখানিক টাকা। গাড়িটা বিক্রি করছি 1,20,000 টাকা। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের জন্য দায়ী। এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে মিথেন প্রস্তুত করার চেষ্টা করছি। যারা মেলায় এসেছেন তারা খুশি নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে। আমরা নতুন প্রযুক্তির সাথে
আবিষ্কৃত হচ্ছি, নিজেদের পরিচিত করার সুযোগ পাচ্ছি। আমরা যত বিজ্ঞান দেখবো, তত নতুন আবিষ্কার দেখবো, তত আমরা শিখবো, জানবো, আমাদের দেশটাকে উন্নত করতে পারবো। এটা আমাদের খুব ভালোই লাগে যে আমাদের বাচ্চারা মেধাটা বিকশিত করতেছে এর মাধ্যমে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে বিজ্ঞানের প্রসার আর প্রযুক্তির উন্নয়নের উপর ভর করেই এগিয়ে যেতে হবে। এই বিজ্ঞান আর প্রযুক্তির চর্চা করতে হবে আমাদের, এবং চর্চা করলেই কেবলমাত্র আমরা আগাতে পারবো। ডিজিটাল বাংলাদেশ বলার পর এই নতুন প্রজন্ম যেভাবে জেগে উঠেছে, আমার ধারণা এই বাংলাদেশ ভিন্ন এক জায়গায় চলে যাবে। শনিবার মেলার শেষ দিন বিজয়ীদের সনদ ও পুরস্কার দেয়া হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পণ্য রপ্তানির ক্ষেত্রে সকল প্রকার অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন। গতকাল রাজধানী কৃষিবিদের ইনস্টিটিউশন মিলনায়তনে সলিডারিটির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করায় লক্ষ্যে ব্যবসায়ীদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। সভায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাজ করার ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সলিডারিটির আঞ্চলিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিংড়ি উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র চাষীদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন। গতকাল রাজধানী একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানান সংগঠনটি। সেমিনারে বক্তারা বলেন, চিংড়ি চাষের জন্য ঘের প্রস্তুত থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয় ক্ষুদ্র চাষীদের। অথচ রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চিংড়ি খাতকে এগিয়ে নিতে সেভাবে এগিয়ে আসছে না বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্র চাষীরা আর্থিক সহযোগিতা পেলে চিংড়ি খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বক্তারা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। এতে পবিত্র রমজানের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এরপর ইফতার মাহফিলে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেখছেন এ সময়ের বাণিজ্য। $100 মিলিয়ন বিনিয়োগে নরসিংদীর শিবপুরে বাংলাদেশে প্রথম স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স কারখানা স্থাপন করা হচ্ছে। গতকাল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জানা যায়, ফেয়ার ইলেকট্রনিক্স ও স্যামসাং যৌথভাবে এ কারখানা নির্মাণ করছে, যেখানে স্যামসাং ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কোরিয়ার রাষ্ট্রদূত স্যাং ডু, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রান্সকম ইলেকট্রনিক্স অ্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স যৌথভাবে বাংলাদেশ তাদের প্রথম ইলেকট্রনিক্স সংযোজন শিল্প চালু করেছে। ঢাকায় 18,000 বর্গফুটের এই কারখানা উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্সের গ্লোবাল বিজনেস লিডার উই চই এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিয়াও ওন ইউন। এ সময় ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, এই কারখানা থেকে প্রতিদিন বিভিন্ন মডেলের 350 টেলিভিশন এবং 500 টিভি প্যানেল উৎপাদন করা হবে। প্যারাডাইস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের প্যারাডাইস উইন্ড ফ্যান। গতকাল রাজধানী একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফ্যানের মোড়ক উন্মোচন করেন প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় প্যারাডাইস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফারহান মোশাররফ, ভাইস চেয়ারম্যান সালেহ হোসেন, নির্বাহী পরিচালক সৈয়দ ইকবাল করিম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা সকলে অবগত আছেন, আপনারা যারা আমাদের প্যারাডাইস গ্রুপের সঙ্গে আছেন, আমরা সবাইকে 2015 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা চতুর্থবারের মতো ঋণে সুদ হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। শ্রমবাজার এবং মূল্যস্ফীতির স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় মুদ্রানীতি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ফেড কর্তৃপক্ষ।
ঋণে সুদ হার 0.25% বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় তহবিলে রিজার্ভের লক্ষ্যমাত্রা 1 থেকে 1.25% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেড। পাশাপাশি চলতি বছরের জন্য বেকারত্ব হার 4.3 এবং মূল্যস্ফীতি 1.6% লক্ষ্য নির্ধারণ করেছে ফেড। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আজ আরও একজনের লাশ উদ্ধার। চরম বিপর্যয় এলাকাবাসী। নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। এবং অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোতে। চাঁদাবাজি আর বৈরী আবহাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।